আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দণ্ডিত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ইরানের সর্বোচ্চ আদালত তার সাজা বহাল রাখার পর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার এই রায় কার্যকর করা হয় বলে ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে জানিয়েছে আনাদোলু। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম হামিদ রেজা সাবেত মাইলপুর। ইরানি নিরাপত্তা বাহিনী তাকে 2025 সালের 29 মে আটক করে। কর্তৃপক্ষের অভিযোগ, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গুপ্তচর বৃত্তি ও গোয়েন্দা সহযোগিতায় জড়িত ছিলেন এবং গোপন নথি ও সংবেদনশীল তথ্য ইসরায়েলের কাছে হস্তান্তর করেছেন। তদন্তকারীরা জানান, তার গোপন অনলাইন কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখা যায় যে তিনি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট এক গোয়েন্দা কর্মকর্তার কাছে বিভিন্ন নথি পাঠিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হয় যে তিনি ইসরায়েলের পক্ষে গোয়েন্দা ও অপারেশনাল কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এর মধ্যে ছিল এক গোয়েন্দা কর্মকর্তার জন্য বিভিন্ন সরঞ্জাম কেনা এবং ইস্পাহান ও লোরেস্তান প্রদেশে যানবাহন স্থানান্তরের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র স্থাপনায় নাশকতামূলক হামলার প্রস্তুতি নেয়া। ইরানি কর্মকর্তারা এই পরিকল্পনাকে একটি বড় ধরনের অপারেশন হিসেবে বর্ণনা করেছেন, যা গোয়েন্দা মন্ত্রণালয়ের এজেন্টরা সময় মতো শনাক্ত করে ব্যর্থ করে দেয়। এদিকে দেশটিতে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে ইন্টারনেট ব্ল্যাকআউট আরোপ করে। স্থানীয় মুদ্রার তীব্র অবমূল্যায়ন ও অর্থনৈতিক সংকটের কারণে গত মাস থেকে দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। প্রথমে তেহরানে এই আন্দোলন শুরু হলেও পরে তা বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জনরোষের কথা স্বীকার করেছেন এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তবে তা হবে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত, এমন সতর্ক বার্তা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বার্তা সংস্থা আনাদোলুর বরাতে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের উচিত সামরিক পথ পরিহার করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যখন ইরানকে ঘিরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং উত্তেজনা তীব্রতর হচ্ছে, তখন ফিদান আঞ্চলিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আবার যুদ্ধ শুরু করা ভুল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কড়া বক্তব্য ও পাল্টাপাল্টি হুমকি সত্ত্বেও ফিদান মনে করেন কূটনৈতিক সমাধানের সুযোগ এখনও বিদ্যমান। তার মতে, ইরান আবারও পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত। এ প্রসঙ্গে তিনি বলেন, ইরান পারমাণবিক ফাইল নিয়ে পুনরায় আলোচনা করতে রাজি। একই সঙ্গে তিনি মার্কিন নীতি নির্ধারকদের উদ্দেশ্যে পরামর্শ দেন, ইরানের সঙ্গে সব বিষয় একসঙ্গে সমাধান করতে না গিয়ে ধাপে ধাপে অগ্রসর হওয়া উচিত। ফিদানের ভাষায়, আমার পরামর্শ সবসময়ই আমার আমেরিকান বন্ধুদের ইরানের সঙ্গে ফাইলগুলো একে একে বন্ধ করুন, পারমাণবিক বিষয় নিয়ে শুরু করুন, সেটি নিষ্পত্তি করুন, এরপর অন্য বিষয়গুলোতে যান। তিনি সতর্ক করে বলেন, সব ইস্যু এক প্যাকেজে চাপিয়ে দিলে ইরানের পক্ষে তা গ্রহণ করা কঠিন হবে এবং অনেক ক্ষেত্রে তা তাদের কাছে অপমানজনক বলেও মনে হতে পারে। এতে শুধু ইরানি জনগণ নয়, দেশটির নেতৃত্বের কাছেও বিষয়টি ব্যাখ্যা করা কঠিন হয়ে উঠবে। তিনি আরও বলেন, ইরান আঞ্চলিক ব্যবস্থায় একটি নিখুঁত জায়গা দখল করতে পারে, তবে তার জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আস্থা গড়ে তোলা জরুরি। ফিদানের মতে, ইরানিদের অঞ্চলটিতে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে এবং অন্য দেশগুলো তাদের কিভাবে দেখে সে বিষয়ে সচেতন থাকতে হবে। শেষ পর্যন্ত তিনি জোর দিয়ে বলেন, মতাদর্শ ও ধর্মীয় বিভাজন থাকা সত্ত্বেও অঞ্চলটির দেশগুলোর উচিত জাতিরাষ্ট্র ব্যবস্থার ভেতরে থেকে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মধ্যেই তারা কৌশলগত হরমুজ প্রণালীর স্থল, আকাশ ও জলভাগের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। আনাদোলু সংস্থার বরাতে প্রকাশিত খবরে বলা হয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর কমান্ডার মোহাম্মদ আকবরজাদেহ ফার্স্ট নিউজ এজেন্সিকে দেয়া বক্তব্যে বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত। তার ভাষায়, যদি যুদ্ধ শুরু হয় তাহলে 1 ইঞ্চিও পিছু হটার প্রশ্ন নেই, বরং ইরান এগিয়ে যাবে। তিনি জানান, হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় এখন আর প্রচলিত পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি সম্পূর্ণভাবে এআই ইন্টেলিজেন্স বা আধুনিক প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে, যার ফলে সামুদ্রিক, ভূপৃষ্ঠ ও পানির নিচের সব ধরনের গতিবিধির উপর ইরানের সার্বক্ষণিক নজরদারি সম্ভব হচ্ছে।
আকবরজাদে দাবি করেন কোনো দেশের পতাকাবাহী জাহাজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে কিনা সে সিদ্ধান্ত ইরান নিয়ন্ত্রণ করে। একই সঙ্গে তিনি বলেন, ইরান চায় না বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হোক, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি যুদ্ধ শুরু করে তাহলে তারা সেই যুদ্ধের সুফল ভোগ করতে পারবে না। তিনি সতর্ক করে দেন, প্রতিবেশী কোনো দেশের ভূমি, আকাশসীমা বা জলসীমা যদি ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হয় তবে সেগুলোকে শত্রু ভাবাপন্ন হিসেবে গণ্য করা হবে এবং এই বার্তা ইতোমধ্যে আঞ্চলিক পক্ষগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আকবরজাদে আরও বলেন, ইরানের কাছে এমন অতিরিক্ত সক্ষমতা রয়েছে যা উপযুক্ত সময়ে প্রকাশ করা হবে। উল্লেখ্য, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 1/3 এবং মোট তেল ব্যবহারের প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল ও পেট্রোলিয়াম পণ্য এশীয় বাজারে, বিশেষ করে চীনে পৌঁছায় এই প্রণালী হয়ে, যার বড় অংশই ইরানি তেল। একই সঙ্গে ইরাকের প্রায় 85% তেল, সৌদি আরবের 35%, সংযুক্ত আরব আমিরাতের 20% এবং ইরাকের 27% তেল এই পথ ব্যবহার করে পরিবাহিত হয়। এছাড়া বিশ্বের প্রায় 20% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্য ও হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, ইরান বিষয়ে সামরিক পদক্ষেপ সহ সব বিকল্পই টেবিলে রয়েছে। এর জবাবে ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন, যে কোনো মার্কিন হামলার জবাব হবে দ্রুত ও সর্বাত্মক। ইয়েমেন আজ আবারও এক গভীর অনিশ্চয়তার মুখে। দীর্ঘ প্রায় 1 দশকের যুদ্ধ দেশটিকে শান্তির পথে না নিয়ে গেছে আরও জটিল ক্ষমতার দ্বন্দ্বের দিকে। উত্তর ইয়েমেনে হুথি গোষ্ঠী এখনও দৃঢ়ভাবে ক্ষমতা ধরে রেখেছে। রাজধানী সানা ও আশপাশের বিস্তীর্ণ এলাকা তাদের নিয়ন্ত্রণে এবং সাম্প্রতিক বছরগুলোতে তারা সামরিক ও রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। এর বিপরীতে দক্ষিণ ও পূর্ব ইয়েমেনে ক্ষমতার চিত্র অনেক বেশি বিভক্ত ও অস্থির। একসময় যেসব আঞ্চলিক শক্তি, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, একই লক্ষ্য নিয়ে ইয়েমেনে হস্তক্ষেপ করেছিল, এখন তাদের স্বার্থ ও কৌশল স্পষ্টভাবে আলাদা হয়ে যাচ্ছে। সৌদি আরব তুলনামূলকভাবে সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। অন্যদিকে ইউএই দক্ষিণ ইয়েমেনে নিজেদের প্রভাব ধরে রাখতে স্থানীয় মিত্রদের উপর জোর দিচ্ছে। এর ফলে দক্ষিণের সরকারপন্থী বাহিনী, দক্ষিণ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও অন্যান্য স্থানীয় শক্তির মধ্যে নতুন করে হিসেব নিকেশ শুরু হয়েছে। এই ক্ষমতার দ্বন্দ্বের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। যুদ্ধ, অবরোধ ও অর্থনৈতিক ভাঙনের কারণে ইয়েমেন ইতোমধ্যেই বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে। লাখো মানুষ বাস্তুচ্যুত, কোটি মানুষ খাদ্য ও চিকিৎসার অভাবে দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক সহায়তা কমে আসছে, আর যেসব সাহায্য পৌঁছাচ্ছে তা রাজনৈতিক টানাপোড়েনের কারণে অনেক সময় প্রয়োজনীয় জায়গায় পৌঁছায় না। এই প্রেক্ষাপটে ইয়েমেনের ভবিষ্যৎ যেন সাধারণ মানুষের হাতের বাইরে। আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা, স্থানীয় গোষ্ঠীগুলোর ক্ষমতার লড়াই এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সীমিত মনোযোগ, সব মিলিয়ে দেশটি আরও এক অনিশ্চিত অধ্যায়ের দিকে এগোচ্ছে। প্রশ্ন থেকে যায়, শান্তি নয় বরং নতুন সংঘাতের হিসেবে কি ইয়েমেনের ভবিষ্যৎ নির্ধারণ করবে? আর সেই সিদ্ধান্ত কি আবারও নেওয়া হবে ক্ষুধার্ত ও অসহায় মানুষের মাথার উপর দিয়েই? যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সহ 11টি দেশ পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর সদর দপ্তর ধ্বংস করার ঘটনায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে। বুধবার এক যৌথ বিবৃতিতে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জাপান, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এই পদক্ষেপকে একটি জাতিসংঘ সংস্থার বিরুদ্ধে অভূতপূর্ব আক্রমণ বলে আখ্যা দেন এবং বলেন, এটি ইউএনআরডব্লিউ এর কাজকে দুর্বল করার সর্বশেষ অগ্রহণযোগ্য উদ্যোগ। তারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে ইসরায়েলের প্রতি সব ধরনের ধ্বংসযজ্ঞ বন্ধ করার আহ্বান জানান। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যামূলক যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল ইউএনআরডব্লিউ এর ওপর চাপ বাড়িয়েছে। যদিও কোনো প্রমাণ ছাড়াই ইসরায়েল ও তার মিত্ররা সংস্থাটির সঙ্গে হামাসের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে, যা জাতিসংঘ প্রত্যাখ্যান করেছে। মানবিক নেতারা বারবার বলেছেন,
অক্সিজেন, খাদ্য, পানি, ওষুধ সহ জরুরি সহায়তা বিতরণে ইউএনআরডব্লিউ এর সবচেয়ে কার্যকর সংস্থা। 2024 সালের শেষ দিকে ইসরায়েলের পার্লামেন্ট ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় ইউএনআরডব্লিউর কার্যক্রম নিষিদ্ধ করে আইন পাশ করে এবং 2025 সালের ডিসেম্বরে তা আরও কঠোর করা হয়, যা জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের নিন্দা করায়। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী সংসদ সদস্যদের উপস্থিতিতে পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউর কার্যালয়ে ঢুকে ভবন ভাঙচুর শুরু করে। ইউএনআরডব্লিউ প্রধান ফিলিপ লাজারিনি বলেন, এটি জাতিসংঘের স্থাপনার অখণ্ডতার উপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তিনি স্মরণ করিয়ে দেন, আন্তর্জাতিক বিচার আদালত 2025 সালের অক্টোবরের রায়ে ইসরায়েলকে আনরুয়ার কার্যক্রম সহজতর করার বাধ্যবাধকতা আরোপ করেছিল। 11 দেশের বিবৃতিতে গাজায় মানবিক সহায়তা প্রবেশের আহ্বানও জানানো হয়। সেখানে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 71,660 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েল প্রতিদিন 600 ট্রাক সহায়তা প্রবেশের অঙ্গীকার মানেনি। এ সময় আরও অন্তত 492 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।